প্রধানমন্ত্রীকে সব ক্ষমতার অধিকারী দেখতে চায় না সংস্কার কমিশন। তত্ত্বাবধায়ক সরকারই আপাত সমাধান মনে করছেন ডক্টর আলী রিয়াজ। ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়াটা কি হবে? অধিকাংশ ক্ষেত্রে আমরা যে মতামতটা পেয়েছি সেটা হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অধৈর্য না হয়ে সংস্কারের সহযোগিতার আহ্বান উপদেষ্টা আসিফের। শেখ হাসিনার বিরুদ্ধে নভ থিয়েটার নির্মাণের দুর্নীতির ৩ মামলায় আবারও তদন্তে নামছে দুদক। ২১,০০০ কোটি টাকার লোপাটের অভিযোগ। এখনো উত্তর নেই ভারতের, অপেক্ষায় বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরাতে আবারও কূটনৈতিক পত্র দেয়া হতে পারে, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। কুপিয়ে মারার আগে চেতনানাশক ব্যবহার করে হত্যাকারীরা। চাঁদপুরে জাহাজে নিহত ৭ জনের মরদেহ হস্তান্তর, স্বজনদের আহাজারি। হামাস নেতা হানিয়াকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের। জিম্মি বিনিময়ে অগ্রগতির ইঙ্গিত। গাজায় প্রাণহানি প্রায় ৪৫,০০০। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতার এককেন্দ্রিকতা থেকে বের হতে চায় সংবিধান সংস্কার কমিশন। ভবিষ্যতে প্রধানমন্ত্রীকে সব ক্ষমতার অধিকারী দেখতে চায় না কমিশন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই আপাত সমাধান মনে করেন এর প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং পরপর দুবার প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে বিএনপির প্রস্তাবকেও ইতিবাচকভাবে দেখছে কমিশন। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘকাল ধরেই আলোচিত সমালোচিত বাংলাদেশের সংবিধান বিভিন্ন সময় সংশোধনের মাধ্যমে অনেকটা বিতর্কিত করে ফেলা হয়েছে রাষ্ট্র পরিচালনার এই দলিলকে। বিশেষ করে ত্রয়োদশ সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্তকরণের চেষ্টা করেছে ক্ষমতাসীন দলগুলো। ৫৫ অনুচ্ছেদের মাধ্যমে অনেকটা সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে প্রধানমন্ত্রীকে। নতুন বাংলাদেশের পথ চলাই এখান থেকে বের হওয়া জরুরি বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি সংসদ সদস্যরা কোন রকম পদক্ষেপ নিতে পারতেন? ৭২-এর সংবিধান কিন্তু সেই সুযোগ দেয়নি। ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয় সেই তার সঙ্গত কারণেই তার বড় রকমের অপপ্রয়োগ ঘটেছে। একটা অপপ্রয়োগ না কারণ হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তাই চাইছিলেন। আমাদের যে সমস্ত সুপারিশ থাকবে তার একটা অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে যাতে ক্ষমতা একজনের হাতে না যায়। সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদের মাধ্যমে অনেকটা হাত পা বেঁধে ফেলা হয়েছে সংসদ সদস্যদের। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যহীনতাও সংবিধানের বড় গলদ বলে মনে করেন ডক্টর আলী রিয়াজ। নিজের রাষ্ট্রপতির সাথে যে ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন এটা আসলে খাড়াখাড়ি ধরনের, উপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, কিন্তু আড়াআড়িও করতে হবে এবং তার মধ্যে একটা বড় ভূমিকা পালন করতে হবে হচ্ছে যে সিভিল সোসাইটির। ৭০ অনুচ্ছেদ তো অবশ্যই থাকবে, কিন্তু কিভাবে থাকবে? যেটা হয়েছে সেটা হচ্ছে যেভাবে হাত পা বেঁধে দেওয়া হয়েছে সেভাবে রাখা যাবে না। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংবিধানে আপাতত ফিরতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পাশাপাশি ফ্যাসিবাদ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তির দুবার প্রধানমন্ত্রী হতে না পারা, এমন বিষয়গুলোতে অনেকটা একমত কমিশন। ৩০০ জন এমপি হবেন, নির্বাচিত এমপি হবে এবং ৫০ জন নারী প্রতিনিধি, তো ৩৫০ জন। সেক্ষেত্রে আপনি ৭০০ জনের এমপির ব্যবস্থা করেছেন, এটা তো বরকেলাপ। ফলে এটা দরকার নেই। ওই স্পেসিফিক সার্কামস্ট্যান্স নিয়ে আপনি চিন্তা করবেন না। চিন্তা করতে হবে যে আসলে ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়াটা কি হবে। অধিকাংশ ক্ষেত্রে আমরা যে মতামতটা পেয়েছি সেটা হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটা অন্য নামও দিতে পারেন। তো এই ব্যাপারে সামগ্রিকভাবে আমরা সকলের কাছ থেকে এক ধরনের ঐকমত্যই বলতে পারেন, ঐকমত্য পেয়েছি। ফলে আমাদের সুপারিশ এটা থাকাটাই স্বাভাবিক। অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলছেন, সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন সুপারিশ করবে কমিশন। তারপর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হবে সংবিধান সংস্কারের বাস্তবায়িত হওয়ার জন্য প্রথম এবং জরুরি যেটা সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের মতৈক্য তৈরি করা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দ্রুত নির্বাচনের দাবিতে এবার রাজপথে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। নেতারা মনে করেন রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে নির্বাচনের সময় নিয়ে সরকারি ভাষ্য বিভ্রান্তিকর ও জন আকাঙ্ক্ষা বিরোধী। ভোট নিয়ে যৌক্তিক রোডম্যাপ ঘোষণা না হলে সংকট বাড়বে রাজনৈতিক দলের সাথে সরকারের বোঝাপড়ায়। ফজলে রাব্বি, সৌরভের রিপোর্ট। ২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।
বিজয় দিবসে আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে এই ধারণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও এ ঘটনার একদিন পর তার প্রেস সচিব সময়সীমা ২৬ সালের জুন পর্যন্ত বাড়িয়ে বলেন, আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। সরকারের দায়িত্বশীল পক্ষ থেকে এমন বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি। এইসব বক্তব্যকে নির্বাচন ইস্যুতে সরকারের অনাগ্রহ মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে দলটি। স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে করণীয় ঠিক করার জন্য যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে আলোচনার সিদ্ধান্ত হয়। বিএনপির লিয়াজো কমিটির বৈঠক চলছে, যেখানে ভোটের দাবিতে আন্দোলনে নামার সুপারিশের পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ এসেছে। জোটগতভাবে আমরা নির্বাচনের দাবিতে আমরা সভা সমাবেশ সেমিনার যারা আমরা টকশোতে যাচ্ছি, আমরা তখন সেই দাবিটা জোরালো করব পর্যায়ক্রমে। কিন্তু আমরা মনে করি যে 25 জুনেই বাংলাদেশে একটি নির্বাচন সম্ভব। তারা আসলে এ পর্যন্ত সিরিয়াসলি রাজনৈতিক দলগুলোর সাথে কোনো যে আলাপ আলোচনা বোঝাপড়া তৈরি করা, যেটাকে একটা অর্গ্যানিক একটা যে এনগেজমেন্ট, এটা আমরা দেখিনি। আমরা কি সভা সমাবেশ করে দাবি জানাবো, আমাদেরকে বড় কোনো সমাবেশ করে দাবি জানাতে হবে, নাকি কোনো বিক্ষোভ করে দাবি জানাতে হবে, এটা নির্ভর করবে সরকারের কার্যক্রম, সরকার পদক্ষেপের উপরে। বিএনপি বলছে সরকারের আচরণে সন্দেহ তৈরি হয়েছে জনমনে। রাজনৈতিক দল হিসেবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারা। এই সময়টা যখন বাড়ানো হচ্ছে বা যে পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, এর পিছনে যে অন্য কোনো চিন্তা নাই, এটা তো এখন জনগণ বিশ্বাস নাও করতে পারে, তাই না? আর দেশে অনেক হানাহানি হয়েছে, দেশে অনেক সাংঘর্ষিক রাজনীতি হয়েছে, দেশে অনেক অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। সেখান থেকে দেশটাকে মুক্ত রাখতে হবে। সেখান থেকে মুক্ত রাখতে হলে আপনাকে পিসফুল ট্রানজিশন ডেমোক্রেসিতে যেতে হবে। নেতাদের সন্দেহ বিলম্বিত নির্বাচন দেশকে আরও বেশি সংকটে ফেলবে, কুক্ষিগত হয়ে যাবে গণতন্ত্র, মাথা চারা দিতে পারে নানা ষড়যন্ত্র। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। নির্বাচনের জন্য অধৈর্য না হয়ে রাজনৈতিক দলগুলোকে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার সকালে দিনাজপুর কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি একথা বলেন। 2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটা সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। সংস্কার আমাদের, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো প্রায় 3 মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে এবং সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এবং আরও স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমে দিকে সরকার যাবে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা একটা ইলেকশনের দিকে যাব। শেখ হাসিনার বিরুদ্ধে 2002 সালে বঙ্গবন্ধু নভ থিয়েটার নির্মাণে দুর্নীতির 3 মামলার ফের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প সহ 8 প্রকল্পে 21,000 কোটি টাকা লোপাটের পূর্ণাঙ্গ তথ্য পেতে প্রধান উপদেষ্টার সচিব বরাবর চিঠি পাঠিয়েছে দুদক। এছাড়া পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্তেরও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নিজের বাবার নামে জোরপূর্বক নব থিয়েটার নির্মাণের সিদ্ধান্ত নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2001 সালে ক্ষমতা ছাড়ার ঠিক দুদিন আগে 13 সদস্যের একনেক সভায় 7 জনের সিদ্ধান্ত ছাড়াই বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে প্রকল্পের পরামর্শক, ভবন নির্মাণ ও কর্মকর্তা কর্মচারীদের ব্যয় বৃদ্ধির মাধ্যমে 120 কোটি টাকা লোপাট করে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। 2002 সালে 120 কোটি টাকা লোপাটের অপরাধে শেখ হাসিনা সহ 7 মন্ত্রী ও সংশ্লিষ্ট 14 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাগুলো করেছিল দুর্নীতি দমন ব্যুরো। 2010 সালে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া 3টি মামলা বাতিল করে হাইকোর্ট। শেখ হাসিনার রিট আবেদনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি বুরহানুদ্দিনের বেঞ্চ রায় দিয়ে বলেছিল অসৎ উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল। এদিকে 8 প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে তথ্য পেতে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প 2, বেবজা সহ 8 প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের একটি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আগামী 7 জানুয়ারির মধ্যে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান
দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন, এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। দুপক্ষকে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবার শেখ হাসিনা ছাড়াও তার আমলের 2 এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অপরাধে মামলা হয়েছে। রাজশাহী 2 আসনের সাবেক সংসদ সদস্য মনসুর রহমান ও সাবেক স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। তথ্য প্রযুক্তি খাতের 21টি প্রকল্প থেকে প্রায় 7,000 কোটি টাকার সাশ্রয়ের সুযোগ এখনও আছে বলে জানিয়েছেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি জানান, সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ অনেক আমলার দুর্নীতির চিত্র উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। তারা সকলেই আইনের আওতায় আসবেন বলে জানান আইসিটি সচিব। 2009 সাল থেকে 2023-24 অর্থবছর এই সময়ের মধ্যে নেওয়া তথ্য প্রযুক্তি বিভাগের 21টি প্রকল্পের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে 13 সদস্যের কমিটি। তদন্তে উঠে আসে, এই সময়ের মধ্যে তথ্য প্রযুক্তি বিভাগের আওতায়ই পড়ে না এমন অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এছাড়াও অনেক প্রকল্পের অধীনের কিছু কাজ ছিল অসামঞ্জস্যপূর্ণ, অপ্রয়োজনীয়। অনেক ক্ষেত্রে হয়েছে অর্থের অপচয়। এসব অপ্রয়োজনীয় অংশ প্রকল্প হতে বাদ দিলে সরকারের 6,981 কোটি 15 লাখ টাকা এখনও সাশ্রয় করা সম্ভব বলে জানিয়েছেন আইসিটি সচিব। মঙ্গলবার আগারগাঁওয়ে আইসিটি মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজন যেটাকে যদি আমরা এখন বাদ দিই, প্রায় 6,900 কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে। আমাদের বিশ্বব্যাংক ফান্ডেড এইচ প্রকল্প থেকে ফরেন এইড পোর্শনে আমরা প্রায় $150 মিলিয়ন সাশ্রয় করেছি। অভিযুক্ত অনেক সরকারি কর্মকর্তা, 40 জনের বেশি কনসালটেন্ট সহ অনেককে এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আইসিটি উপদেষ্টা বলে একজন ছিলেন সরকারের, তারপরে আইসিটি মন্ত্রী ছিলেন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যে মানুষগুলোর প্রত্যক্ষ ইশারায় প্রকল্প নেওয়া হতো। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট এইভাবে নাম উল্লেখ করা না থাকলেও পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কথাটি বলা হয়েছে। কিছু প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলেও জানান সচিব। ডেটা শেয়ারিং এর মাধ্যমে অনেক নৈরাজ্য হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার। দরকারি প্রকল্পগুলো আসবে, সেই প্রকল্প ফান্ডিং নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আমি মনে করি। অনিয়মের কারণে অনেক চুক্তির কিছু অংশ বাতিল করার কথা চিন্তা করছে আইসিটি মন্ত্রণালয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে কোনো ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। মঙ্গলবার দুপুরে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারা। বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে শেখ হাসিনার মতো একজন অপরাধীকে আশ্রয় দেয়া ভারতের উচিত নয়। প্রায় 17 বছর পর মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। আমার উপরে কত নির্যাতন হয়েছে, আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে। আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। আমার মা মৃত্যুবরণ করলো, সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই। বিগত 4 বছর 6 মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই। বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ যে আমরা আজকে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্তি পেয়েছি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠানোর পর এখনো কোনো উত্তর দেয়নি ভারত। অপেক্ষায় বাংলাদেশ। প্রয়োজনে আবারও কূটনৈতিক পত্র দিয়ে তাগিদ দেওয়া হবে, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি জানান, এখনও সরকারি চ্যানেলে কোনো উত্তর পাওয়া যায়নি। ভারতের উত্তর পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পরের পদক্ষেপ নেবে। কবে উত্তর মিলবে তার নির্ধারিত কোনো সময়সীমা নেই। তিনি জানান, বাংলাদেশের দেয়া অনুরোধপত্র শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়ার অংশ। কোন এনটিটির কাছ থেকে আমাদের তথ্য পাওয়া এখনো বাকি আছে, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব। এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে।
চাঁদপুরে নৃশংসভাবে হত্যার শিকার 7 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌপুলিশ বলছে, কুপিয়ে মারার আগে চেতনানাশক ঔষধ ব্যবহার করে হত্যাকারীরা। ময়নাতদন্তে দেখা গেছে একই নিয়মে সবার মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। আসাদুজ্জামান কাননের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। 15 বছর বয়সী মাজেদুলকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা আনিসুর রহমান। জানান, মাত্র 10 দিন আগে এই জাহাজে কাজে যোগ দিয়েছিলেন তার ছেলে। আমি কথা কইয়া গায়ে ঘুমাবো তাই কইছিল, আমার এগুলো তুমি গায়ে ঘুমাইতে অভ্যাস ভালো কথা কবালি। স্বজনদের হারিয়ে তার মতো শোকে কাতর নিহতদের পরিবারগুলো। স্বজনরা বলছেন, এটি কোনো ডাকাতির ঘটনা নয়, উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড। পরিকল্পিতভাবে মারা হয়েছে। ডাকাতের সিমটম এমন ছিল না, ডাকাতের এভাবে মানুষকে এভাবে হত্যা করে না। পরিস্থিতি যা দেখলাম, মানে ওখানে যা ভিডিও দেখলাম, এখানে যেটা দেখলাম, তাদের ডাকাতি বলে আমার কাছে এটা মনে হচ্ছে না, এটা পরিকল্পিত। আমি এর সুষ্ঠু তদন্তের সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করতেছি। সোমবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় চাঁদপুরে মেঘনা নদীতে হত্যা করা হয় 7 জনকে। সবাইকে মাথায় একইভাবে জখম করা হয় বলে জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। 7টা বডির মধ্যে 6টা বডির মধ্যেই একটাই আঘাত, মানে এক আঘাতেই তার মাথার অবস্থা, মানে মাথা। হত্যার আগে চেতনানাশক ঔষধ ব্যবহার করা হয়েছে বলে বলছে নৌপুলিশ। যারা ভিকটিম আছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনই বাদী হতে চাচ্ছেন। তাদের যে কোনো একজনের সাথে কথা বলে আমরা ভিকটিমদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে একজনকে বাদী করব। চাঁদপুর জেলা প্রশাসক বলছেন, এই ঘটনাকে কেন্দ্র করে নৌ নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা আমাদের সিকিউরিটিকে আরো এখানে বাড়াবো। আমরা চাই যে পণ্য পরিবহন যারা করে, যে সমস্ত জাহাজ শ্রমিক আছে, মালিক আছে, তারা যেন পণ্য নিরাপদে পরিবহন করতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা নেব। সরকারিভাবে নিহতদের স্বজনদের 30,000 করে টাকা দেওয়া হয়েছে। সারি সারি অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে জীবনের শেষ বাহনের সাক্ষী হিসেবে। পরিবারের কাছে ফিরে যাচ্ছেন তারা। তবে কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেই অপরাধীদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। চাঁদপুর থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজু কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। আওয়ামী ফ্যাসিবাদ অপসারণে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর বৈঠকে মঙ্গলবার অংশ নেয় গণ অধিকার পরিষদ ও গণফোরাম। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 31 দফা বাস্তবায়ন নিয়ে দলগুলোর সাথে আলাপ হয়েছে। সবার কাছে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার, যারা আগামী দিনে এই 31 দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিষয়ে সেটা আমরা বাস্তবায়ন করব। রাত পোহালে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে গির্জায় গির্জায় দেখা যাচ্ছে বর্ণিল সাজ। আরো জানাতে কাকরাইল থেকে সহকর্মী মাসুদ সুমন ও সাফারের নারিন্দা থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। শুরুতেই যাব কাকরাইলে মাসুদ সুমনের কাছে। সুমন, বড়দিন আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, রাত পোহালেই কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব বড়দিন শুরু হবে। শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি শেষ হয়েছে। আমরা যেমন দেখেছি সন্ধ্যার পর থেকে এই গির্জাগুলোতে কিন্তু এই খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন ভাবে চারদিকে কিন্তু উৎসব আমেজ বিরাজ করছে। আমরা দেখেছি যেমনটি যে তারা নানা আয়োজনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছেন, পালনের প্রস্তুতি নিচ্ছেন। এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, উপাসনা, গির্জাগুলোতে উপাসনা চলছে। আপনাদের আরও জানিয়ে রাখি যে রাজধানীর দেশের অন্যান্য স্থানের মতো কিন্তু রাজধানীর কাকরাইলের এই আর্টস বিফশের হাউজে কিন্তু চলছে বড়দিনের প্রস্তুতি। এখানে আমরা যেমনটি দেখেছি গির্জাগুলো সাজানো হয়েছে রঙিন বাতি, বেলুন বা ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রার্থনা সভা, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়ালঘর তৈরি বা ক্রিসমাস ট্রি, বেলুন আর বাহারি রঙের কাগজ দিয়ে কিন্তু আপনারা যেমনটি দেখছেন জাঁকজমকভাবে যিশুর জন্মদিন পালনের আবহ তৈরি করা হয়েছে এই গির্জাটিতে। এখানে আমরা যেমনটি দেখেছি যে
কৃত্রিম ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। পাশাপাশি প্রতি বছরের মতো এবারও কিন্তু কেক কাটা বা উপহার বিতরণ, সাজসজ্জা বা শিশু সদ্যজাত যিশুর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা যেমনটি কথা বলেছি আমরা তাদের সাথে, তারা বলছেন যে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, পাশাপাশি এই বাংলাদেশে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক, অসাম্প্রদায়িক চেতনায় সবাই একসাথে চলুক, এমনটি প্রত্যাশা করবেন যিশুর কাছে। ফলে তারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমরা দেখেছি যে কোনো ঘাটতি নেই এবং পাশাপাশি সবাই খুব উৎসব আমেজে রয়েছে। আপনারা জানেন যে সবচেয়ে বড় উৎসব এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের। আমাদের আরেক সহকর্মী নাজমুল, তিনি রয়েছেন সাভারে। আপনি জানাবেন যে সেখানকার প্রস্তুতিটি কেমন এবং সেখানে সেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা কি বলছেন। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি ধরেন্ডা গির্জায় এবং আমরা দেখেছি যে ধর্মীয় যে খ্রিস্টানদের সবচেয়ে বড় যে দিন, বড়দিনের যে আনুষ্ঠানিকতা কিন্তু আপনারা দেখছেন যে শুরু হয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে বর্ণিল সাজে সেজেছে এই গির্জা এবং ধর্মপল্লী সম্প্রদায়ের যে প্রধান ধর্মীয় উৎসব এবং শত শত বছরের যে বিশ্বের ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই যীশু খ্রিস্টর জন্মদিন। সেই জন্মদিন ঘিরে কিন্তু আপনারা দেখছেন যে নানা আয়োজনে কিন্তু পালিত হচ্ছে এবং জেরুজালেমের যে বেথলেহেমে কিন্তু যীশু খ্রিস্টানের যে জন্ম হয়েছিল সেই দিন এবং সেই দিনকে ঘিরে কিন্তু যে বর্ণিল সাজে সেজেছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসব কিন্তু পুরাদমে কিন্তু এখন যেহেতু আর 2 ঘন্টা পরেই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে মূল আনুষ্ঠানিকতার যে বড়দিন প্রথম পর্ব কিন্তু আসলে শেষ হয়েছে এবং এর মধ্যে কিন্তু ঠিক রাত 11টায় কিন্তু তাদের আরেকটি পর্ব রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানকার যে লোকজন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য নারী পুরুষ তারা কিন্তু এই যে খ্রিস্টান ধর্মের যে পল্লীতে সেখানে কিন্তু তারা দেখছেন যে সেখানে জন্ম এসেছে এবং নানা আয়োজনে কিন্তু যীশু খ্রিস্টানের জন্মদিন কিন্তু আসলে পালন করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই যে বড়দিনকে ঘিরে গির্জাগুলোতে বাতি ঘর এবং সাজানো হয়েছে এবং রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে কিন্তু আপনার সাজানো হয়েছে এবং এছাড়াও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এই যে খ্রিস্টান যে মানে পল্লীতে আমরা দেখেছি যে অসংখ্য নারী পুরুষ কিন্তু তারা ভিড় করছে। এই ছিল আমার কাছে যীশু খ্রিস্ট জন্মদিনের সর্বশেষ। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ মাসুদ সুমনকেও। গত 15 বছরে আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করে মানুষকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল, মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে রংপুরের মিঠাপুকুর কলেজ মাঠে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, জামায়াত ও হেফাজতকে ধ্বংস করার পায়তারা করেছে আওয়ামী লীগ। দলটির প্রধান শেখ হাসিনা ব্যাংক খাতকে ধ্বংস করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছেন বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হোক, সবার আগে জামাতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে। তারা তাদের সর্বনাশ যুগে যুগে বছরে বছরে করেছে, এটা উঠে আসুক। সেই কুখ্যাত ব্যক্তিটিকে যদি উঠে আসে যে ডাক্তার শফিকুর রহমান সেই কুখ্যাত ব্যক্তি, আমাকে আপনারা সবাই ঘৃণা করবেন, ঘৃণা। আমরা ওদেরকে চিনতে চাই, ওদের শ্বেতপত্র চাই, ওদেরকে দেখতে চাই, বর্ণচূড়াদেরকে জাতি জানতে চাই। আমরা এই মাইনরিটি মেজরিটির ধাক্কাধাক্কি শেষ করে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। দীর্ঘ 2.5 বছর বন্দিদশা কাটিয়ে মুক্তি পেলেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি কারাগার থেকে জামিনে মুক্তি পান বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত এই ব্যক্তি। মুক্তির পর মুখ খুলতে অস্বীকৃতি জানান পিকে হালদার। এদিকে জামিনের সঠিক নথি না থাকায় মঙ্গলবার মুক্তি পাননি স্বপন মিত্র ওরফে স্বপন কুমার মিস্ত্রি। গত শুক্রবার পিকে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালত। শর্ত সাপেক্ষে 10 লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়। 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় অভিযান চালিয়ে পিকে হালদার সহ 6 জনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স 2024। 22 ও 23 ডিসেম্বর অনুষ্ঠিত দুটি সম্মেলনে সারা দেশ থেকে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ডিস্ট্রিবিউটর, সেলস এক্সিকিউটিভস, ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দুটি সম্মেলনে উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান এস.এম. শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রায় 5 মাস পর প্রথমবারের মতো হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। এদিকে হামাসের সঙ্গে জিম্মি বিনিময় নিয়ে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি 45,300 ছাড়িয়ে গেছে। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের জন্য ইরান ও হামাস শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করলেও তা স্বীকার করেনি তেল আবিব। অবশেষে সোমবার এক বিবৃতিতে হত্যার দায় স্বীকার করল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতৃত্বকেও শেষ করবেন তারা, ঠিক যেমনটা গাজা ও লেবাননে হানিয়া, সিনওয়ার ও হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে করা হয়েছে। এদিকে ইসরায়েলি সংসদ নেসেটের নিয়মিত উত্তপ্ত অধিবেশনে সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিলেন, হামাসের সঙ্গে জিম্মি বিনিময় নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। অনেক কাজ এখনো বাকি, তবে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত আমাদের সুখ পূর্ণ হতে পারে না। প্রতিটি স্তরে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে। যতক্ষণ না প্রত্যেককে শত্রু এলাকা থেকে ফিরিয়ে আনা হয় ততক্ষণ পর্যন্ত থামব না আমরা। এরই মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 45,300 হয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।